ধর্ষক বাবা রাম রহিম জেলে, কিন্তু তাকে ঘিরে অসংখ্য প্রশ্ন, অজস্র রহস্যের যেন কোনো শেষ নেই। ঘণ্টাখানেকের এই অর্ধে সেই সব রহস্যের দিকে আমরা চোখ রাখব। এই যেমন জেলে যে বাবা বন্দী রয়েছে, সে কি আসল না নকল? আসল বাবার বদলে ডুপ্লিকেট রাম রহিম জেলে নেই তো? একটু ফিল্মি শোনাতে পারে, কিন্তু আসল বাবা সবার চোখে ধুলো দিয়ে বিদেশে পালিয়ে যায়নি তো? অনেকে বলছেন, যিনি আকাশপথে সসঙ্গিনী জেলযাত্রা করতে পারেন, যার ব্যাগ বয়ে দেন খোদ রাজ্যের ডেপুটি অ্যাডভোকেট জেনারেল, তার পক্ষে আদৌ অসম্ভব কি কিছু আছে? এই সব প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। কিন্তু সত্যিই কি এটা সম্ভব? খতিয়ে দেখেছি আমরা। গোঁফ দিয়ে যায় চেনা, কিন্তু দাড়ি দিয়ে কি চেনা যায়? দাড়ি দেখে কি বোঝা যায় কে আসল আর কে নকল? এই প্রশ্নটা উঠেছে কারণ দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে আরেকটা প্রশ্ন। জেলে যে ধর্ষক বাবা রাম রহিম বন্দী, সে আসল না নকল? আসল বাবা কি জেলের বাইরে হাওয়া খাচ্ছে, আর তার জায়গায় নকল বাবা কি জেলে নাটক করছে? এইসব প্রশ্ন ওঠার মূলে রয়েছে এই দুই ছবি। প্রথম ছবিটি এবছরের 15ই অগস্টের। সেদিন ছিল বাবার জন্মদিন। জন্মদিনে ধর্ষক বাবার অন্য লুক, ছোট দাড়ি, অন্যরকম হেয়ার স্টাইল। ভক্তদের চোখে এই ধর্ষক বাবা তখন রক স্টার বাবা। আর এবার এই দ্বিতীয় ছবিটি দেখুন। এই ছবি এবছর 25শে অগস্টের। সেই দিনই বাবা রাম রহিমকে ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত করে সিবিআই এর বিশেষ আদালত। এই ছবিতে কিন্তু ধর্ষক বাবার লম্বা দাড়ি। তাহলে কি 10 দিনে রাম রহিমের দাড়ি এতটা বেড়ে গেল? এ তো অসম্ভব ব্যাপার। মাত্র 10 দিনে কারোর দাড়ি এতটা বাড়তেই পারে না। এতেই প্রশ্ন উঠছে, তাহলে জেলের ভেতর যে বন্দী, সে কি সত্যিকারের রাম রহিম নয়? তাহলে কি জেলে বন্দী রয়েছে ধর্ষক বাবার কোনো ডুপ্লিকেট, যাকে হুবহু রাম রহিমের মতো দেখতে? তাহলে কি আসল বাবা জেলের বাইরে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবরকে পুলিশও গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, হরিয়ানার রোহতাকের সুনারিয়া জেলে বন্দী রাম রহিম নকল নয়, তবে এ নিয়ে কোনো রকম সন্দেহ যাতে না থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রাম রহিমের 15ই অগস্ট এবং 25শে অগস্টের ছবিতে কেন তফাৎ, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। যারা ডেরায় থেকে রাম রহিমকে দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে দেখেছেন, তারাও বলছেন এই জল্পনা অনর্থক। জেলে যে রাম রহিম বন্দী, সে নকল নয়, সেই ধর্ষক বাবা। नहीं, ऐसा कुछ भी नहीं है, नकली तो नहीं है। बाबा जो है वो असली में ही अंदर है। और क्योंकि जो बाबा कुराहा रहा है, बाबा जो अब लड़खड़ा रहा है, बाबा की जब चीखें निकल रही हैं, उसने हमारे साथ इतना मानवता से गिरा हुआ काम किया है। কিন্তু তাহলে 10 দিনের মধ্যে বাবার দাড়ি এতটা বেড়ে গেল কি করে? ডেরা সচ্চা সৌদার এই প্রাক্তন কর্মী জানিয়েছেন, বিশেষ বিশেষ দিনে দাড়িতে ক্রিম ও ক্লাচার ব্যবহার করে বাবা দাড়ি ফোল্ড করে রাখতেন। তখন দেখে মনে হতো দাড়ি ছোট, আসলে কিন্তু দাড়ি বড়ই। 15ই অগস্ট ছিল ধর্ষক বাবার জন্মদিন। সেদিনও সে এমনই কিছু করেছিল বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ বাবার দাড়ি রহস্যে দাঁড়ি। জেলে যে বাবা রয়েছে, সে সত্যি সত্যি ধর্ষক বাবা। এবিপি আনন্দ। নকলের কোনো প্রশ্নই নেই। জেলে যে বাবা রয়েছে, সেই আসল রাম রহিম, সেই ধর্ষক বাবাজি। কিন্তু তার বিরুদ্ধে সামনে আসছে আরও মারাত্মক সব অভিযোগ। বাবার প্রাক্তন ভক্তদের চাঞ্চল্যকর দাবি, তার কুকীর্তি ডেরার কেউ জেনে ফেললেই তাকে খতম করে দিত রাম রহিম। কারো মৃতদেহ জ্বালিয়ে দেয়া হতো, কারোরটা পুঁতে দেয়া হতো। আর অনেক সময় নাকি মৃতদেহ মাটিতে পুঁতে তার ওপর লাগিয়ে দেয়া হতো গাছ। এর আগে ধর্ষিতার জবানবন্দিতেও আমরা দেখেছি, বাবা তাকে বলেছিল, বাধা দিলে খুন করে মাটিতে পুঁতে দেব। ভক্তদের দিয়ে মুচলেখাও লেখাতো এই ভণ্ড বাবা, যাতে লেখা থাকতো, কোনো দুর্ঘটনাও এই ব্যক্তির মৃত্যু হলে বাবা দায়ী থাকবে না। বাবার ডেরা নাকি মরণ ডেরা? বাবার ডেরায় কি খুন করে জ্বালিয়ে দেওয়া হতো? মৃতদেহ মাটির তলায় পুঁতে কি তার উপর গাছ লাগিয়ে দেওয়া হতো? বাবার ডেরায় যে গাছের তলায় বসে মিলত ছাওয়া, ভক্তদের প্রাণ জুড়োতো হাওয়ায়, তার তলাতেই কি রয়েছে রক্ত, রয়েছে কঙ্কাল? এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন এই ব্যক্তি। নাম বিজয় বাহাদুর সিংহ। ধর্ষক বাবার ডেরায় যিনি কাটিয়েছেন 25 বছর। প্রাক্তন এই ডেরা কর্মীর দাবি, কেউ বাবার বিরুদ্ধে কথা বললে অথবা তার কুকর্ম জেনে ফেললে কিংবা কোনো কারণে কারো উপরে বাবা ক্ষুব্ধ হলেই তাকে চিরতরে শেষ করে দেওয়া হতো। কাকপক্ষীও টের পেত না। वहाँ पर उसके क्या नाम जो इनके खिलाफ जाता है उसको मरवा देंगे। हाँ, क्या करते थे? फिर क्या वो गड़वा के पेड़ लगा देते थे ऊपर। ইনি হলেন ডেরার আরেক প্রাক্তন কর্মী হংসরাজ চৌহান। ইনিও দীর্ঘদিন ডেরায় থেকে খুব কাছ থেকে বাবা রাম রহিমকে দেখেছেন।
বাবার মিউজিক্যাল টিমে গিটার বাজাতেন। এই হংসরাজও বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তার দাবি, বাবা শুধু ভক্তদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেনি, তাদের মৃত্যুকেও নিজের হাতের মুঠোয় পুড়ে ফেলেছিল। घर वालों से, उनके पेरेंट्स से बाकायदा ये रिटर्न में लिखवा लिया जाता था कि जैसे इनकी डेड बॉडी है, जो भी है, किसी भी तरीके से, चाहे बाबा मरवा देता था, चाहे वो अनहोनी किसी भी तरीके से चाहे वो हो जाते थे, तो उनकी अगर डेथ होती है तो उनकी जो डेड बॉडी है एक हल्फिया बयान के थ्रू वो लिखवा लेता था कि इनकी डेड बॉडी के ऊपर बाबा का अधिकार है, डेरे का अधिकार है, इनको हम घर नहीं भेजेंगे डेड बॉडी। হংসরাজের এই দাবি আরো জোরালো হয়েছে বাবার ডেরা থেকে পাওয়া একটি চিঠি থেকে। ডেরায় তল্লাশি চালিয়ে বাবার এক অন্ধভক্ত ইন্দ্র ইনসানের একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেই চিঠিতে লেখা রয়েছে, ডেরা সজ্জা সওদার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি আমার জীবন মানবতার জন্য উৎসর্গ করেছি। দুর্ঘটনা অথবা অন্য কোনো কারণে যদি আমার মৃত্যু হয় তাহলে তার জন্য আমিই দায়ী থাকব। অন্য কাউকে আমার মৃত্যুর জন্য দায়ী করা যাবে না। আমার পরিবারের কেউই ডেরার ঘাড়ে দায় চাপাতে পারবে না। অভিযোগ, ভক্তদের থেকে এরকমভাবে লিখিয়ে নিয়েই ডেরার মধ্যে মৃত্যুর কারবার চালাতো রাম রহিম। কখনো মৃতদেহ পুঁতে দেওয়া হতো, কখনো আবার জ্বালিয়ে দেওয়া হতো। সবই হতো ডেরার অন্দরে, সবার অলক্ষ্যে। पास में ही एक ऐसी जगह बनाई हुई थी काफी, तो वहां पे जितनी भी डेड बॉडी होती थी वो मॉर्निंग टाइम में ही जल्दी जल्दी जला देते थे ताकि किसी को पता ना लगे। ডেরার প্রাক্তন এই কর্মীর দাবি, মৃতদেহ পুঁতে দেওয়া কিংবা জ্বালিয়ে দেওয়ার জন্য বাবা একটি বিশেষ জায়গা তৈরি করেছিল, যার নাম অজুবা। বাবার গুহার পাশে ছিল এই অজুবা। অভিযোগ, অজুবার পাশে দেহ জ্বালিয়ে দেওয়া হতো। जैसे कोई साधु कोई डेड हो जाता था तो 4 नंबर मोटर है बाबा की गुफा के पास, उसको अजूबा के नाम से जानते थे। ऐसा अजूबा मशीन का नाम रखा था। वहाँ पे एक बाबा के स्पेशल कपड़े वॉशिंग होते थे, बाबा के कपड़े ड्राई क्लीन होते थे। आपको बता दें कि इस अजूबा मशीन को 3 साधु मॉनिटर किया करते थे, जिनके नीचे 200 से 250 सेवादार काम करते थे। इसीलिए बाबा राम रहीम जब भी शवों को आग लगाने जाते थे तो ढेर सारे सेवादार उनके इर्द गिर्द जुट जाया करते थे, जिनके बीच बाबा खुद शव को आग लगाते थे, जिसे अग्नि प्रवाह कहा जाता था। মৃতদেহ পুঁতে দেওয়ার পর তার উপর ট্রাক্টর চালাতো ধর্ষক বাবা, যাতে কেউ কিচ্ছু টের না পায়। पुलिस किसी भी तरह से उनका मेडिकल चेकअप ना करा सके, कोई मेडिकल ना हो, घर वालों को पता ना लगे। রাম রহিমের পুরনো ভক্তরা একের পর এক সামনে আনছেন বাবার একের পর এক কুকীর্তি। তাদের অনেকেরই দাবি, পুলিশ যদি ডেরা সজ্জা সওদায় গিয়ে ভালোভাবে তল্লাশি চালায় তাহলে রাম রহিমের আরও অপরাধ দিনের আলোয় চলে আসবে। এবিপি আনন্দ। জয় বাবা ফেলুনাতে ভণ্ড মছলি বাবা ভক্তদের মন্তব্যুত শল্ক বা মাছের আঁচ দিতেন, আর আমাদের ভণ্ড ধর্ষক বাবা দিতেন সবজি। ঠিকই শুনেছেন, সবজি। তার ছুঁয়ে দেয়া এক একটা কাঁচা লঙ্কার দাম 1000 টাকা, একটা বেগুন 3000 টাকা, একটা টমেটো 10,000 টাকা। নিজের ডেরার ক্ষেতের ফল সবজি এভাবেই একেবারে গলা কাটা দামে ভক্তদের কাছে বিক্রি করত সে। ভক্তদের লুট করে তাদের পয়সায় বাবাজি কাটাতো বিলাসবহুল জীবন, আর তার সবজিরূপী আশীর্বাদ পেতে ভিড় করত ভক্তরা দিনের পর দিন। রাম রহিম কোটি কোটি ভক্তের বাবা, আসলে ধর্ষক। রাম রহিম নানাভাবে মানুষকে বোকা বানিয়েছে। সাধারণ মানুষের মতো অভিনয় করে ভক্তদের মনে হতে চেয়েছে ভগবান। মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে তাদের লুট করেছে। ফল সবজি দেওয়ার নামে ভক্তদের গলা কেটেছে। ভক্তদের একটা কাঁচা লঙ্কা 1000 টাকায় বিক্রি করত রাম রহিম। একটা বেগুনের দাম নিত 3000 টাকা, একটা টমেটো 10,000 টাকা। শুনলে যে কেউ আটকে উঠবেন, কিন্তু বাবা রাম রহিমের ক্ষেতের সবজির ছিল এরকমই আকাশ ছোঁয়া মূল্য। বাবার অন্ধভক্তরা এতটাই অন্ধ ছিল যে এরকম আগুন দামেই তারা ফল সবজি কিনতেন, কারণ তারা ভাবতেন এটা বাবার প্রসাদ, এই প্রসাদ খেলে তাদের মোক্ষ লাভ হবে। সিরসার রাম রহিমের এই ডেরা প্রায় 800 একর জুড়ে, যেখানে নিয়মিত চাষও হতো। মাঝে মধ্যেই চাষ করার নাটক করত বাবা রাম রহিম। ক্ষেতের যে ফল সবজি মিলত তাকে প্রসাদ বলে চালিয়ে বিক্রি করে দিত সোনার দামে। লুট করত অন্ধভক্তদের। लोगों से जैसे को बड़ा है तो उसको ये कहते थे कि दात मिलनी है, जो गुरमीत राम ने कोई सेब संतरा कुछ भी अगर तोड़ के एक टोकरी बनाकर उसको करोड़ों के भाव में बेचता था, वही पैसा फिर एक एक करके लोगों से इकट्ठे होते थे दात के रूप में। সবজি আবার ভক্তদের ঘরেও পাঠানো হতো, তখন আবার তার রেট আলাদা, যা ঠিক করত রাম রহিম নিজেই। 5টি মটর দানার প্যাকেটের দাম নেওয়া হতো 1000 টাকা। এইভাবে ডেরার ক্ষেতের ফসল বিক্রির জন্য আলাদা একটা সিস্টেম তৈরি করেছিল ধর্ষক বাবা।
सब्जी को भक्तों के घर घर तक पहुंचाने का जिम्मा भंगीदास का होता है। भंगीदास डेरे का वो भक्त होता है जो नामचर्चा घर में मंच का संचालन करता है। ग्रामीण और शहरी नामचर्चा घरों में अलग अलग भंगीदास होते हैं। এত দাম দিয়ে ফল সবজি গরিব ভক্তরা একা কিনতে না পারলে অনেকে মিলে কিনতেন। বাবার ক্ষেতের একটা মটর দানা পেলে তারা নিজেদের ধন্য মনে করতেন। ভক্তদের এই ভক্তিকে কাজে লাগিয়েই তাদের লুট করত রাম রহিম। भोले भाले श्रद्धालुओं द्वारा इकट्ठी किए गए पैसा है जो अलग अलग तरीकों से पैसा इकट्ठा करता है। किसी को अपने घर में एक गोलक लगाने के लिए बोलता है कि हर रोज बच्चा अगर टॉफी नहीं खाए तो चल जाएगा, लेकिन टॉफी के पैसे उस भलाई फंड में डाले तो उसको वो अपना वो बनेगा। बच्चों से मुंह से खींची हुई टॉफी का एक रुपया इकट्ठा किया इसने कि इसका जो पुराना घर था उसको एक बोली लगाकर प्रेमियों को बेचा गया और कहा गया ये डेरे को बेच दिया गया है। पैसा इकट्ठा करके प्रेमियों ने दिया, उससे जो पैसा आया उसके बाद एक शानदार महल बनाया जो आप गुरसर में अब देख रहे हैं। इस खाने में जहर है, कीटनाशक है इसमें। मैं क्या करूं? हर चीज में मिलावट ही मिलावट है। आपको पता ही नहीं? एक प्रोडक्ट लॉन्च हो गया है इसमें मिलावट नहीं। कौन सा? MSG 100% प्योर है। নিজের ব্র্যান্ডও তৈরি করে ফেলেছিল ধর্ষক বাবা। সে দাবি করত তার পণ্য সব খাঁটি, কিন্তু এখন দেশ জানে বাবা নিজেই ভেজালে ভরা। বাবা রাম রহিম 150-এরও বেশি পণ্য বাজারে এনেছিল। তাকে বিশ্বাস করে এক বছরে 21 কোটি সামগ্রীও কিনে ফেলেছিল ভক্তরা। কিন্তু সেই বাবাই এখন 20 বছরের জন্য ধর্ষণের দায়ে জেলে। এবিপি আনন্দ। বাবা কো মাসাজ পছন্দ হ্যাঁ, জেলে বসেও ধর্ষক বাবার বায়নাক্কার শেষ নেই। তার নাকি মালিশ চাই, আর তার জন্য একমাত্র কাকে দরকার? না, এই নাম সঠিক বলার জন্য কোনো পুরস্কার থাকতে পারে না। অবশ্যই ছায়াসঙ্গী হানিপ্রীতকে। কোটি কোটি ভক্তকে ঠকিয়ে এতদিন থেকেছেন আরামের গদিতে সেই বাবা রাম রহিম এখন ধর্ষণ কাণ্ডে 20 বছরের জন্য জেলের কুঠুরিতে। জেলে ঢুকেও অবশ্য বাবার আবদারের শেষ নেই। জেলের মধ্যেও বাবার চাই মাসাজ, আর মাসাজের জন্য চাই হানিপ্রীতকে। হরিয়ানার রোহতাকের জেলে বন্দী বাবা গুরমিত রাম রহিম ফের দাবি করছে সে নাকি অসুস্থ। পিঠে ব্যথা ও ব্লাড প্রেশারের কারণে জেলে তার প্রাণ নাকি ওষ্ঠাগত। জেলের ডাক্তাররা তার চিকিৎসার জন্য তৈরি, কিন্তু বাবার তাতে ঘোর আপত্তি। ধর্ষক বাবার সব রোগ সারানোর জন্য একজনই ডাক্তার, হানিপ্রীত। বাবাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে একটাই ওষুধ, হানিপ্রীত। বাবার সব সমস্যার একটাই সমাধান, সে হলো হানিপ্রীত। সেই হানিপ্রীতের সঙ্গে দেখা করার জন্য জেলে আকুল হয়ে উঠেছে ধর্ষক বাবা। সে চায় জেলের মধ্যেই হানিপ্রীতকে দিয়ে মাসাজ করাতে। বাবার আর্জি জেলের মধ্যে তার কাছে আসতে দেওয়া হোক হানিপ্রীতকে। এই মর্মে সিবিআই কোর্টে আবেদনও জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে হানিপ্রীত একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট। বাবার পিঠে ব্যথা হলে হানিপ্রীতই মাসাজ করত। একবার নয়, দুবার আদালতে এই আর্জি জানিয়েছে বাবা। ধর্ষক বাবা অবশ্য সাজা পাওয়ার পর থেকেই অসুস্থতার নাটক করছে। জেলের ডাক্তাররা যদিও পরীক্ষা করে জানিয়ে দিয়েছেন তার কোনো অসুস্থতা নেই। সেই বাবাই এখন হানিপ্রীতের মাসাজ পেতে আকুল। সূত্রের খবর, বাবা জেলে যাদের সঙ্গে দেখা করতে চায় তার একটি তালিকা কর্তৃপক্ষের হাতে দিয়েছে। সেই তালিকায় শুরুর দিকেই রয়েছে হানিপ্রীতের নাম। 10 জনের তালিকায় রয়েছে হানিপ্রীত, মা নসিব কৌর, 2 মেয়ে চরণপ্রীত ও অমনপ্রীত, 2 জামাই শানমিত ও রুহমিত, ছেলে জসমিত এবং বৌমা হুসনপ্রীত। এছাড়াও রয়েছেন ডেরার চেয়ারপারসন বিপাসনা এবং বাবার পুরনো সতীর্থ দান সিংহ। বাবা যাদের সঙ্গে দেখা করতে চায় সেই তালিকায় কিন্তু নেই তার স্ত্রী হরজিতের নাম। এই তালিকায় ওপরের দিকে থাকা হানিপ্রীতকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি হয়েছে। যে হানিপ্রীতকে বাবা দত্তক কন্যা বলে পরিচয় দেয়, যাকে সে সব ব্যথার ওষুধ মনে করে, পুলিশের খাতায় সেই হানিপ্রীতই এখন মোস্ট ওয়ান্টেড। এবিপি আনন্দ। ধর্ষক বাবার দাবি হানিপ্রীত তার দত্তক কন্যা। হানিপ্রীতের প্রাক্তন স্বামীর আবার দাবি হানিপ্রীত আর বাবা রাম রহিমের সম্পর্ক অন্য রকমের, তাতে অন্য রহস্য রয়েছে। আর তথ্য বলছে বাবা আইন কানুনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হানিপ্রীতকে দত্তক নিয়েছিল। আইনে এর কোনো বৈধতা নেই।
জেলের মধ্যে বসে বাবা রাম রহিম শুধু হানিপ্রীতকেই খুঁজে চলেছে, শয়নে স্বপনে শুধুই হানিপ্রীত। এমনকি জেলে কার কার সঙ্গে সে দেখা করতে চায় সেই তালিকায় নিজের স্ত্রীর নাম না রাখলেও হানিপ্রীতের নাম একদম শুরুর দিকেই সে রেখেছে। কিন্তু কি এমন সম্পর্ক যে বাবার কাছে স্ত্রী ব্রাত্য আর হানিপ্রীতি সব? আর এই সমীকরণ জানতে হলে দেখুন 2015 সালের এই ছবি। উপলক্ষ গুরমিত রাম রহিমের ছবির মহরত। রাম রহিমের পাশে দাঁড়িয়ে হানিপ্রীত, একটু দূরে রাম রহিমের স্ত্রী হরজিৎ কৌর। প্রদীপ জ্বালাতে গিয়েও থমকে গেলেন রাম রহিম, ডেকে নিলেন বাকিদের। সবার প্রথমে হাত বাড়িয়ে দিলেন হানিপ্রীত। ঠিক এই সময়ই প্রদীপের দিকে হাত বাড়ান রাম রহিমের স্ত্রী। আর ঠিক তখনই রাম রহিমের সামনে তার স্ত্রীর হাত চেপে ধরেন হানিপ্রীত। সবাই সব দেখেও চুপ করে থাকেন। শেষ পর্যন্ত রাম রহিমের অসহায় স্ত্রী হানিপ্রীতের কাছ থেকে বাধা পেয়ে দূরে গিয়ে দাঁড়ান, হাততালি দিতে থাকেন। আর এই ছবিই বলে দেয় রাম রহিমের কাছে হানিপ্রীতের গুরুত্ব কতটা আর তার স্ত্রী কত দূরে। কিন্তু এই সম্পর্কটা আসলে কি? রাম রহিমের দাবি হানিপ্রীত তার দত্তক নেওয়া মেয়ে, কিন্তু নথি বলছে এই দত্তক মোটেও আইনত বৈধ নয়। কারণ সরকারি নথি অনুযায়ী গুরমিত রাম রহিমের জন্ম 1967 সালে আর হানিপ্রীতের জন্ম 1982 সালে, অর্থাৎ দুজনের মধ্যে বয়সের ফারাক মাত্র 15 বছরের। কিন্তু আইন অনুযায়ী দত্তকের ক্ষেত্রে দুজনের বয়সের ফারাক কমপক্ষে 21 বছর থাকতেই হবে। রাম রহিমের প্রাক্তন ভক্তের স্ত্রী ছিলেন হানিপ্রীত, কিন্তু পরে রাম রহিমের জন্য নিজের স্বামীকে ছেড়ে দেন তিনি, হয়ে ওঠেন বাবার ছায়া। আর সেই হানিপ্রীতের সঙ্গে রাম রহিমের সম্পর্ক নিয়ে এখন হাজারো জল্পনা, হাজারো কথা। এবিপি আনন্দ। জেলে বসে বাবা হানির জন্য হাহাকার করছে, আর হানি ততক্ষণে মানি নিয়ে চম্পট। ধর্ষক বাবা রাম রহিম জেলে ঢোকার পর থেকে হানিপ্রীতের কোনো খবর নেই। কেউ বলছেন নেপালে পালিয়ে গেছেন, আবার কেউ বলছেন মায়ানগরী মুম্বাই হয়ে হানিপ্রীত 7 সমুদ্রের পাড়ে যাওয়ার প্ল্যান ছকেছেন। এরই মধ্যে ডেরা প্রশাসন জানিয়ে দিয়েছে ধর্ষক বাবার কোনো উত্তরাধিকারী বাছা হচ্ছে না। জেলে বসে রাম রহিমই সব চালাবে। দেখুন। मतलबी है लोग यहाँ पर, मतलबी जमाना, सोचा साया साथ देगा, निकला वो बेगाना बेगाना। সময় খারাপ হলে ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। এখন অনেকটা এরকমই অবস্থা ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের। বাবা জেলে যেতেই উধাও তার হানি। যে হানিকে তিনি জেলেও সঙ্গে রাখতে চেয়েছিলেন সেই হানি এখন বেপাত্তা। আর হানি উধাও হতেই ডেরা ম্যানেজমেন্টও সাফ জানিয়ে দিয়েছে প্রায় 1000 কোটি টাকার সম্পত্তির কোনো নতুন মালিক ঘোষণা করা হবে না। জেল থেকেই সাম্রাজ্য চালাবেন বাবা গুরমিত রাম রহিম। कौन उत्तराधिकारी होगा, कौन गद्दी पर बैठेगा, कौन इन तमाम प्रॉपर्टीज का वारिस होगा? डेरा के बारे में जो ये अफवाहें फैल रही हैं कि उत्तराधिकारी घोषित कर दिया गया है डेरे ने, तो ऐसा कुछ भी नहीं है। डेरे के उत्तराधिकारी गुरुजी ही रहेंगे। जो आम डे टू डे फंक्शंस हैं, जैसे मैनेजमेंट पहले चलाती रही है वो वैसे ही चलाती रहेगी। उत्तराधिकारी डेरे की तरफ से कोई भी घोषित नहीं किया गया, वो गुरुजी ही रहेंगे। কিন্তু প্রশ্ন হলো হানিপ্রীত পালালেন কোথায়? উত্তরপ্রদেশের লখিমপুর খিরি অনেকটা এরকমই জঙ্গলে ভর্তি। জঙ্গলের এপারে ভারত, ওপারে নেপাল। প্রথমে খবর মিলেছিল একটি গাড়িতে করে লখিমপুর খিরি হয়ে ভারত থেকে নেপালে পালিয়েছেন বাবার হানিপ্রীত। यहाँ पुलिस आई थी, वहाँ सब इंस्पेक्टर कांस्टेबल आए थे हनीप्रीत के संबंध में जानकारी करने की, किस रास्ते से तो नहीं गई है नेपाल में, उसके संबंध जानकारी करने आए थे। ये गाड़ी पंजाब की उनको सस्पेक्टेड लगी, जिसके बारे में बताया था। वो गाड़ी वेरीफाइड हो गई है। কিন্তু গাড়ির ড্রাইভারের খোঁজ মিললেও হানিপ্রীতের কোনো খোঁজ এখনো পায়নি পুলিশ। কখনো শোনা যাচ্ছে হানিপ্রীত মায়ানগরী মুম্বাই হয়ে 7 সমুদ্র পারে পালানোর চেষ্টা করছেন, কখনো আবার লখিমপুর খিরি হয়ে তার নেপালে পালানোর খবরও আসছে। বাবা জেলে বসে হানি হানি করছেন, আর হানি কি তার মানি নিয়ে চম্পট দিয়েছেন? এমন প্রশ্নও ঘোরাফেরা করছে। হানিপ্রীতকে ধরার সবচেয়ে বড় সুযোগ ছিল যখন সে ধর্ষক বাবার সঙ্গে হেলিকপ্টারে চেপে জেলে পৌঁছে গিয়েছিল। কিন্তু তখন তো হানিপ্রীতকে কার্যত ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়েছিল হরিয়ানা প্রশাসন। আর এখন পাখি উড়ে যাওয়ার পর তার খোঁজ শুরু হয়েছে। এই সেই ছবি যেখানে হানিপ্রীতকে শেষবার দেখা গিয়েছিল। আর তাকে শেষবার দেখেছিলেন এই ব্যক্তি, নাম সঞ্জয় চাওলা। 11-11:15 का लगभग टाइम हो चुका होगा अनुमानित जो मेरा है। उसके बाद वो चलने लगे। हमने फिर गाड़ी को वहाँ भिजवाया जींद बाइक पर, जो अपना घोड़ा रोड पे विटामिन मिल्क प्लांट से आगे चौक है गोल चक्कर, वहाँ से उनको टर्न करवा दिया गया जींद हिसार की तरफ। और इतनी देर में उधर से कुछ गाड़ियाँ आई हैं, उनके साथ वो चले गए। সূত্রের দাবি
জেলের মধ্যে বাবা শুধুই হানি হানি করছেন, আর হানি ততক্ষণে ফুরুত। পাখি শেষ পর্যন্ত কবে খাঁচায় ধরা পড়ে এখন সেটাই দেখার। এবিপি আনন্দ। ভণ্ড বাবার জঙ্গি যোগ নিয়েও সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে গুরমিত রাম রহিম ডেরা সচ্চা সওদার প্রধানই হয়েছিল ঘুরপথে। তালিকায় আসলে সে ছিল অনেক নিচে, কিন্তু তার খালিস্তানি জঙ্গি বন্ধু যদি ডেরা প্রধানের দিকে বন্দুক তাক করে, তাহলে রাম রহিমকে চেয়ারে না বসিয়ে উপায় কি? 800 একর জুড়ে বাবার সাম্রাজ্য, রয়েছে ভোগবিলাসের যাবতীয় সরঞ্জাম। মিনি তাজমহল থেকে মিনি আইফেল টাওয়ার, বিশাল সুইমিং পুল থেকে সুদৃশ্য বোট, এসবেরই একচ্ছত্র অধিপতি ধর্ষণে জেলবন্দি বাবা গুরমিত রাম রহিম। 1967 সালের 15ই আগস্ট রাজস্থানের গঙ্গানগরে জন্ম রাম রহিম সিংহের। বাবা ছিলেন কৃষক। বাবাকে চাষের কাজে সাহায্য করত একমাত্র সন্তান রাম রহিম। রাম রহিমের বাবা ডেরা সচ্চা সওদার তৎকালীন প্রধান শাহ সতনামের ভক্ত ছিলেন। রাম রহিমের যখন 7 বছর বয়স, তখন তাকে নিয়ে যাওয়া হয় ডেরায়। সেই ডেরা সচ্চা সওদার প্রধান হওয়ার পর থেকেই গুরমিত রাম রহিমের জীবন আমূল বদলে যায়। তবে ডেরার প্রধানও সে হয়েছিল ঘুরপথে, একেবারে বন্দুকের নলকে সামনে রেখে। শোনা যায় রাম রহিমের দীর্ঘদিনের বন্ধু ছিল গুরজন্ত সিংহ ওরফে রাজস্থানী, যে ছিল খালিস্তান জঙ্গি সংগঠনের মাথা। সিরসাই ডেরায় প্রায়ই আসতো এই জঙ্গি নেতা। গোয়েন্দা সূত্রে খবর, এই ডেরাতে সে অনেক সময় গা ঢাকা দিয়ে থাকতো। শোনা যায় রাম রহিমের পদোন্নতির জন্য এই খালিস্তানি জঙ্গি নেতা তৎকালীন ডেরা প্রধানের দিকে বন্দুক পর্যন্ত তাক করেছিল। এরপর রাম রহিম ডেরা সচ্চা সওদার তৃতীয় প্রধান নিযুক্ত হয়। 1991 সালে মোহালিতে পাঞ্জাব পুলিশের গুলিতে রাম রহিমের ঘনিষ্ঠ বন্ধু তথা জঙ্গি নেতা রাজেশ খানের মৃত্যু হয়। কিন্তু অনেকে বলেন, ততদিনে রাম রহিমের জন্য যা করার সে করে দিয়ে গিয়েছে। রাম রহিম ততদিনে ডেরার মাথায় লোক ঠকিয়ে শুরু করে দিয়েছে সাম্রাজ্য তৈরির কাজ। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওয়াইল্ড স্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। abpweddings.com, আনন্দবাজার পত্রিকা পাত্রপাত্রী নবরূপে। ইভানি ইকোনেস্ট নিউ টাউন, ফ্ল্যাট কিনলে পার্কিং ফ্রি। পার্টনার বাই আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। এবং স্টাইল বাজার, এবার পুজোয় স্টাইল বাজার শপিং করলেই উপহার।